শুরুতে আমরা মালয়েশিয়াতে লিউক নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা একটা পেন্টিং চুরি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই তার পেছনে কিছু স্থানীয় গ্যাং সদস্যরা পিছু করে। তারা তার থেকে সে পেন্টিং চাচ্ছিল। তারা তাকে বারবার ফোন করতে থাকে। তবে চালাক লিউক হঠাৎ করে নিজের স্কুটি থামিয়ে দেয়, যার ফলে গ্যাং সদস্যদের গাড়িটি খুবই স্পিডে চলার কারণে সেটি একটি জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর গ্যাং সদস্যরা তার পিছু করতে থাকে। তবে এলাকাটিতে যেহেতু বেশি দোকানপাট আর ভিড় লেগে থাকে, তাই লিউক সুযোগ পেয়ে যায় গলিগুলোর মধ্যে দিয়ে পালানোর জন্য। সে সোজা রেল স্টেশনে পৌঁছে যায়। তবে ট্রেন মিস না হওয়ার জন্য সে তার স্কুটিকে সরাসরি রেল স্টেশনের ট্র্যাকে নিয়ে যায় এবং কোনোভাবে একটি ট্রেন ধরে গুন্ডাদের হাত থেকে মুক্তি পায়। রাতে ঘুমানোর সময় সে একটি স্বপ্ন দেখে, যেখানে সে তার চোখের সামনে একটি সোনালী মাস্ক দেখতে পায়। মনে হচ্ছিল যেন ওর আলো লিউককে কিছু বলছে। তখন সে তার সামনে এসমে নামের একটি মেয়েকে দেখতে পাই। এসমে বলে যে তুমি তোমার স্বপ্নে অনেক কথা বলো, যাই হোক কথা বলা অনেক হয়েছে, এখন তুমি যে চিত্রকর্মটি চুরি করেছো তা আমাকে দিয়ে দাও। আমাকে এই চিত্রকর্মটি আমার বসকে দিতে হবে। লিউক তা দিতে অস্বীকার করে। এসমে বলে যে যদি তুমি আমার লোকদের হাতে মার খেতে না চাও তাহলে চুপচাপ এই ছবিটা আমাকে দিয়ে দাও। কিন্তু লিউক বলে যে তুমি ওই মঙ্কসকে দেখতে পাচ্ছ যে তোমার পাশেই বসা। মঙ্কস মূলত বৌদ্ধ পুরোহিতরা। লিউক বলে যে যদি তুমি আমাকে স্পর্শ করো তাহলে এই সব লোক কুংফু কারাটে দিয়ে তোমার পা ভেঙে দিবে। এখন লিউক এখান থেকে পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু এখানে তার পরিকল্পনা ব্যর্থ হয়। তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। শেষে লিউক কোনোভাবে এসমেকে একটি ঘরে আটকে রেখে সেসব গুন্ডাদের তাড়িয়ে দেয় এবং ট্রেন থেকে লাফ দেয়। তারপর সে তার বন্ধুকে ফোন করে, যেখানে তার বন্ধু বলে যে প্রায় 1 ঘন্টা হাঁটার পর তুমি কাছে একটি বাস স্ট্যান্ড দেখতে পাবে। সেখানে পৌঁছানোর পর তুমি এখান থেকে পালাতে পারবে। অন্যদিকে আমরা লিউকের বোন শার্লেটকে দেখতে পাই, যে অনেক টেনশন করছিল, কারণ তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যাচ্ছে আর তার ছেলের কাস্টাডি নিয়ে সে আইনি লড়াই লড়ছে। শার্লেট একটা মিউজিয়ামে কাজ করে, যেখানে তাদের ডেইলি রুটিন হচ্ছে জিনিসপত্রকে পরিষ্কার রাখা, সেগুলোর দেখভাল করা আর এখানে ঘুরতে আসা শিশুদের গাইড করা। এরই মাঝে তার সাথে তার ভাইয়ের দেখা হয়। শার্লেট অবাক হয়ে বলে তুমি এত বছর পর এখানে কি করছো? তাদের মধ্যে ছোটবেলার সম্পর্কিত কিছু কথা হয়, যেখান থেকে জানা যায় যে তাদের বাবা ছিল একজন মহান অভিযাত্রী, অর্থাৎ তিনি প্রাচীন জিনিসপত্র খুঁজতে পছন্দ করত। তাই লিউক বলে আমরা যেহেতু তার সন্তান তাই আমাদের ভেতরেও সেই সব গুণ রয়েছে। লিউক এভাবে শার্লেটকে তার কথোপকথনে ভুলিয়ে হ্যাড অফ ক্রাইস্ট নামের একটা চিত্রকর্ম চুরি করে পালিয়ে যায়। এখন শার্লেটে তার পিছু করে জাদুঘরের বাইরে আসে, যেখানে লিউক ফ্যান্সি কারে তার জন্য অপেক্ষা করছিল। অনিচ্ছাকৃতভাবে শার্লেট ছবিটি নিতে গাড়িতে বসে, কিন্তু তারপর পুলিশ সেখানে এসে পড়ে, যেই কারণে লিউক গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং পুলিশ এখন তাদের তাড়া করতে শুরু করে। এখানে একটি ভালো ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। লিউক গাড়িটি একটি বড় ট্রেলার ট্রাকে লুকিয়ে রাখে, যার কারণে সে পুলিশের হাত থেকে বেঁচে যায়। লিউকের 2 সঙ্গী প্যাট্রিক এবং ডেভ এই ট্রেলারে ছিল। লিউক পেন্টিংটি প্যাট্রিককে দেয়। প্যাট্রিক সেই পেন্টিংয়ে কিছু বিশেষ সূত্র খুঁজে বের করার চেষ্টা করে। এখন তারা কী সূত্র খুঁজে বের করার চেষ্টা করছে তা আমরা পরে জানতে পারবো। এরই সাথে লিউক শার্লেটকে তার কাজ করার প্রস্তাব দিচ্ছিল, কিন্তু শার্লেট রাজি হয় না এবং বলে যে আমি চোরের সাথে কাজ করব না। এদিকে প্যাট্রিক বলে যে সেই পেন্টিংয়ে তো কোনো সূত্র নেই। এখন এটি দেখে লিউক শার্লেটকে অজ্ঞান করে দেয় এবং তাকে একটি নিরাপদ স্থানে ছেড়ে দেয়। এরপর যখন শার্লেট মিউজিয়ামে আসে তখন সে জানতে পারে যে লিউক সেই পেন্টিংটি আবার সেই জায়গায় রেখে গেছে। ইন্সপেক্টর জামাল বলে তোমার ভাই চুরি করে থাকলে তুমিও তো চোর হলে, কিন্তু শার্লেট বোঝায় যে কোনো কিছুর চুরি হলে তাহলে সেই ব্যক্তিটা তুমি, যাকে আমি সব ইনফরমেশন দিব। আমার ভাইকে তো আমি এমনিতেও পছন্দ করি না। জামাল বলে ঠিক আছে, কিন্তু আপনাকে আপাতত এখান থেকে বের করা হলো। এখন ক্লান্ত শার্লেট তার ঘরে পৌঁছায়। তবে চাকরি হারানোর কারণে শার্লেট তার ছেলের কাস্টাডি পেতে পারেনি। এতে সে খুব রেগে যায় এবং লিউকের আস্তানায় এসে তাকে চিৎকার করে বলে যে তুমি আমার জীবন নষ্ট করেছো। লিউক আবার শার্লেটকে তার কাজ করার জন্য আমন্ত্রণ জানালে তাদের মধ্যে তর্ক শুরু হয়। এখানে লিউকের টিমে আছে ওয়েন, যে অনেক ধনী ব্যক্তি, ড্যাব মিকল, যে নকশাকে ভালোভাবে রিড করতে পারে, মিস্টার প্যাট্রিক আর শেষে লিউক। এখন সেই মিশন সম্পর্কে বলে যে আমরা ফাউন্টেন অফ ইউথ খুঁজছি। এটি একটি জাদুঘরী ঝর্ণা যেটা এখনও পৃথিবীতে রয়েছে এবং যে কেউ এই ঝর্ণার পানি পান করবে সে বহু বছর ধরে বেঁচে থাকতে পারবে। শুধু তাই নয়, তার শরীরে যত রোগ অসুস্থতা আছে সব ঠিক হয়ে যাবে, সাথে সে অনেক সম্পদের মালিক হবে। অর্থাৎ সে যত খুশি টাকা পেতে পারে, সে খ্যাতি পেতে পারে। তবে সেটা কিভাবে সেখানে গেলেই জানা যাবে। আসলে ওয়েনের ক্যান্সার, সে শীঘ্রই মারা যাবে, তাই সে ফাউন্টেন অফ ইউথকে খুঁজতে চায় যেন সে আবার বাঁচতে পারে। সে এত ধনী যে শহরের সব কিছু সে কিনতে পারবে। তবে তাদের ফাউন্টেন অফ ইউথ খুঁজে পেতে হলে অনেক কোড ক্র্যাক করতে হবে, আর এসব কোড বিভিন্ন দেশের বিভিন্ন পেন্টিংয়ে উপস্থিত ছিল। সে বলে আমরা এসব পেন্টিং মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ থেকে চুরি করেছি। এরপর যখন সব পেন্টিংকে একসাথে করা হবে তখন সেখান থেকে কিছু সিক্রেট অ্যালফাবেট বের হবে, আর সেই অ্যালফাবেট দিয়ে তৈরি ওয়ার্ডগুলো আমাদের একটি বইয়ের দিকে নিয়ে যাবে, যে বইটিতে ফাউন্টেন অফ ইউথের পুরো লোকেশন দেয়া আছে। এখন ওয়েনের যেহেতু অনেক টাকা আছে তাই সে শার্লেটকে তার ছেলের কাস্টাডি দিতে সাহায্য করার প্রস্তাব দেয়। তবে এর বদলে তাকে তাদের দলে যোগ দিতে হবে। শার্লেট রাজি হয়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। মেলব্যাটে আছে এখন শার্লিন চোপড়া, তাই মেলব্যাটে রয়েছে এখন 100% আকর্ষণীয় বোনাস।
এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি অসাধারণ সব পুরস্কার জিততে পারো। এখানে সবকিছু খুব সহজ, তাই কোনো অভিজ্ঞতা না থাকলেও সমস্যা নেই। নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেতে পারো। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। তবে এখন তাদের সামনে বড় সমস্যা হলো, তারা যে ষষ্ঠ পেন্টিংটা চুরি করেছে সেটিতে কোড ছিল না, অর্থাৎ সেটি নকল পেন্টিং, যেটা আসলের মতো দেখতে। এরপর দিন লিউক যখন ক্যাফেতে বসেছিল তখন সেখানে অ্যাসমে তার সাথে দেখা করতে আসে আর বলে যে মালয়েশিয়াতে তুমি আমার হাত থেকে বেঁচে গিয়েছিলে, কিন্তু এখান থেকে কিভাবে পালাবে? তো ফাইনালি লিউক তার থেকে জিজ্ঞেস করে তুমি কাজ কার জন্য করো? তখন অ্যাসমে বলে আমি কাজ করি এমন এক ব্যক্তির আন্ডারে যেই একমাত্র সব কিছু জানে যা তুমি খুঁজছো। সাথে অ্যাসমে বলে সেই ফাউন্টেন অফ ইউথ মানবজাতির ভালোর জন্যই লুকানো হয়েছে, আর এই জন্যই সে এমন একটি গ্রুপের সদস্য যারা চায় না কেউ সে গুপ্তধন খুঁজে পাক। তাই তারা বছরের পর বছর ফাউন্টেন অফ ইউথের সিক্রেটকে সবার সামনে থেকে লুকিয়ে রেখেছে। অ্যাসমে তাকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। এরপর দিন লিউক তার বোনের কাছে আসে, অর্থাৎ শার্লেটের ছেলের একটা ছোট প্র্যাকটিস সেশনে। বেসিক্যালি এখানে থমাস, যেখানে শার্লেটের ছেলে, সেখানে সে পিয়ানো বাজাচ্ছিল, কারণ সে মিউজিক খুব পছন্দ করে, সাথে সে সব ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। যাই হোক, এখানে লিউক শার্লেটকে নিয়ে তাদের মিশনে বের হয়ে যায়। এরপর তারা প্রশান্ত মহাসাগরে একটা বড় শিপ নিয়ে পৌঁছে যায় আয়ারল্যান্ডে, যেখানে সূত্রমতে সেই 6 নম্বর আসল পেন্টিংটা এখানে ডুবে যাওয়া একটা শিপের মধ্যে রয়েছে। তারপর তারা ছোট ছোট কিছু সাবমেরিন সেই ডুবে যাওয়া বড় জাহাজটির কাছে পাঠায়, সাথে সেখানে গ্যাস বেলুন লাগিয়ে দেয় যেন জাহাজের সেই অংশটি পানির উপরে ভেসে ওঠে। এরপর শার্লেট আর লিউক সেই জাহাজের মধ্যে প্রবেশ করে, যেখানে তারা অনেক কিছু দেখতে পায়, যেমন পুরনো নেকলেস, আসবাবপত্র ইত্যাদি। তবে ঠিক সেই সময় অ্যাসমের টিম সেই জায়গায় পৌঁছায়। তবে সে আসার আগে তারা মিস্টার ভ্যান্ডারভিলের লকার খুঁজে পায়, আর সেটাকে ভেঙে চোরা তারা ফাইনালি পেন্টিংটা পেয়ে যায়। তবে লিউক আর শার্লেট বের হওয়ার সময় অ্যাসমে তাদের পথ আটকায়। চারদিক থেকে অ্যাসমের সোলজাররা তাদের ঘিরে ফেলে। শার্লেট জিজ্ঞেস করে এটাকে। আসলে লিউক অ্যাসমের সিক্রেট গ্রুপের ব্যাপারে শার্লেটকে কিছু বলেনি। এরপর অ্যাসমের গ্রুপ আর লিউকের গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়, যেখানে লিউক অ্যাসমের অনেক সদস্যদের হারিয়ে দিলেও অ্যাসমে শেষে শার্লেটকেই ধরে হুমকি দেয় যে সে যদি পেন্টিংটা না দেয় তাহলে সে শার্লেটকে মেরে ফেলবে। তবে লিউক পেন্টিংটা দিতে মানা করে দেয়। তাদের কথাবার্তার মধ্যে সুযোগ পেয়ে শার্লেট নিজেকে ছাড়িয়ে অ্যাসমেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ওদিকে ততক্ষণে শিপের মধ্যে গোলাগুলি হওয়ার কারণে বাইরের বেলুনগুলো ফেটে যায়, যার ফলে জাহাজ ডুবতে শুরু করে। ওয়েনের টিম শার্লেট আর লিউককে রেস্কিউ করে ফেলে। এখন শার্লেট অনেক রেগে আছে, কারণ তার ভাই লিউক একটু আগে পেন্টিংটার বদলে তাকে বাঁচাতে চাইছিল না। লিউক তাকে বোঝায় যে অ্যাসমে তোমাকে কখনোই মারবে না, সে শুধু ভয় লাগাচ্ছিল। তবে শার্লেট রাগ করে সেখান থেকে চলে যায়। খুশির খবর হচ্ছে তারা যে পেন্টিংটা পেয়েছে সেটা আসল। এরপর দিন শার্লেটের কাছে তার স্বামী ফ্র্যাঙ্কের কল আসে। সে বলে হঠাৎ করে জাপানে সে একটি বড় জব পেয়েছে, যেটার স্যালারি তার এখানের জবের তুলনায় অনেক বেশি। তবে জবটা পাওয়ার জন্য তাকে 1 বছর জাপানেই থাকতে হবে, তাই সে তার সাথে থমাসকে রাখতে পারবে না। আর এই জন্যই ফ্র্যাঙ্ক থমাসকে 1 বছরের জন্য শার্লেটকে দিয়ে যেতে চায়। এখন শার্লেট বুঝতে পারে যে সে কোম্পানি নিশ্চয়ই ওয়েনের হবে, কারণ ওয়েন আগেই তাকে বলেছিল যে সে তাকে সাহায্য করবে থমাসকে তার নিজের কাছে রাখার জন্য। লিউক খুশি ছিল। তবে শার্লেট তাকে অ্যাসমের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন লিউক বলে সে একটা সিক্রেট গ্রুপ প্রোটেক্টর অফ পাথে রয়েছে, আর তারা তো শুধু সেই সিক্রেটটাকে লুকিয়ে রাখতে চায়। কিন্তু লিউক তাকে অনেক পছন্দ করে, যেটা সে এখনও তাকে বলেনি। এরপর তারা আবার তাদের টিমের সঙ্গে দেখা করে, যেখানে তারা সব পেন্টিংকে স্ক্যান করার পর লেটারগুলো খুঁজে পায়। আর সেই লেটারগুলোকে একত্রিত করার পর তারা একটা চিহ্ন তৈরি করে। তবে চিহ্ন কোনো রিপোর্টের সাথে ম্যাচ করে না। এরপর তারা লেটার দিয়ে একটা শব্দ বানায়, যেখানে তারা খুঁজে পায় উইকেড। শার্লেট বলে এইসব পেন্টিং 1600 সালের আগে, যখন কিংস জেমসের রাজত্ব চলছিল, যার আন্ডারে মোট 6টি রাজ্য আসত। কিন্তু জেমস একটা বাইবেল পাবলিশ করেছিল, কিন্তু সেটাতে ট্রান্সলেশনের কিছু সমস্যা ছিল, যার কারণে মানুষ সেই ভার্সনটাকে উইকেড বাইবেল বলে ডাকে। এখন তারা বুঝতে পারে যে তাদের সেই উইকেড বাইবেলটা খুঁজতে হবে, যেখানে ক্লু রয়েছে। লিউক বলে যে সেই বাইবেল এখন অস্ট্রিয়াতে আছে। তবে তারা সেখান থেকে বের হওয়ার আগেই জামাল এসে তাদের সবাইকে অ্যারেস্ট করে। সে শার্লেটকে বলে যে সে তার ভাইয়ের সাথে যোগ দিয়ে অনেক বড় ভুল করেছে। সে এখন ক্রিমিনালের লিস্টে পড়ে গিয়েছে, আর এখন সরকার তার ছেলের কাস্টাডি তাকে দিবে না। জামাল এবার সব পেন্টিং দেখে, যেগুলো সব চুরি করা হয়েছে। কিন্তু জামাল সেগুলো নিয়ে যাওয়ার আগেই সেখানে ওই গ্যাং সদস্যরা চলে এসে জামালদের সব সোলজারদের গান পয়েন্ট করে ফেলে। গ্যাং লিডার কাসেম বলে
যে সে তাদের ঠিকানা জানতো না, তবে সে জামালের পিছু করেছে আর তার মাধ্যমে এখানে এসে তাদের পেয়েছে। লিউক অফার করে যে সে সব পেন্টিং নিজের কাছে রাখতে পারে, কারণ এগুলোর দাম কোটি টাকা, তবে এর বদলে তাদের ছাড়তে হবে। কাসেম এই অফারে রাজি হয় আর সে লিউককে ছাড়া তার পুরো টিমকে যেতে দেয়। তবে যখনই সে পেন্টিং নিতে যাবে তখন লিউক লড়াই শুরু করে দেয়, যার ফলে সেখানে থাকা সোলজাররা সুযোগ পেয়ে গ্যাং সদস্যদের মারতে থাকে। লিউক কোনো মতে একটা বোর্ড দিয়ে তার টিমের সাথে বেরিয়ে পড়ে। এদিকে জামাল সব পেন্টিং নিজের দখলে নিয়ে নেয়। ওদিকে লিউক থেকে একটা ভিশন আসে, যেখানে তার অনেক পিপাসা পেয়েছে আর তার সামনে ফাউন্টেন অফ ইউথের পানি ছিল, যেটা সে পান করে ফেলে। তবে সে দেখে যে পানি পান করতেই তার সামনে শার্লেট আর থমাস দুজনে বিদ্ধ হয়ে মারা যাচ্ছে। তাই লিউক সে গ্লাসটা সেখানেই ফেলে দেয়। এখন বিমানের মধ্যে শার্লেট তার স্বামীর মন্দ বলতে থাকে যে সে অন্য মেয়ের সাথে তার স্বামীকে দেখেছে, তাই সে তার থেকে আলাদা হয়ে গিয়েছে আর এখন সে তার ছেলেকে তার থেকে দূরেই রাখতে চায়। ওদিকে লিউক বলে সে শুধু তার বাবার স্বপ্ন পূরণের জন্য এই মিশনটা কমপ্লিট করছে। সে ফাউন্টেন অফ ইউথ পুরো পৃথিবীর সামনে আনবে আর তার বাবার নাম উজ্জ্বল করবে। এখন এখান থেকে তারা অস্ট্রেলিয়ার সেই মিউজিয়ামে পৌঁছায়, যেখানে লিউক প্যাট্রিককে বাইরে রেখে ভেতরে ঢুকে যায়। ওদিকে পাশের রেস্টুরেন্ট থেকে থমাস আর ওয়েন তাদের দেখছিল। থমাস জিজ্ঞেস করে তুমি কত ধনী? ওয়েন রিভিল করে সে এত ধনী যা কেউ কল্পনা করতে পারবে না, তার কাছে অনেক প্রাইভেট জেট আছে। এদিকে লিউকরা লাইব্রেরিয়ানের সাথে উইকেট বাইবেলটা দেখতে থাকে। তখনই উপরে অ্যাসমে চলে আসে, যে তার টিমের সাথে লিউকদের খুঁজছে। তখনই লিউক তার সামনে এসে দাঁড়ায়। অ্যাসমে লিউককে ছুরি দিয়ে আক্রমণ করে আর কিছুক্ষণ লড়াই করার পর অ্যাসমে লিউককে গান পয়েন্টে নিয়ে নেয়। লিউক বলে আমরা দুজন এক লক্ষ্যে কাজ করছি। অ্যাসমে বলে আমাদের লক্ষ্য এক হতে পারে না। আসলে লিউক তার মনোযোগ সরাচ্ছিল। এরপর সে সুযোগ পেয়ে অ্যাসমেকে সেখানে লটকে দেয় আর বেসমেন্টে চলে যায়। সেই ব্যাপারে তার টিমকে বলে। তারা লাইব্রেরিয়ানকে নিজেদের কথায় ফাঁসিয়ে স্প্রে মেরে অজ্ঞান করে দেয়। তারপর তারা বাইবেল চুরি করে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে। রাত হওয়ার পর তারা বাইবেলের তথ্য নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর এদিকে জামাল লাইব্রেরিতে একটি বড় সুড়ঙ্গ দেখে, যেটা দিয়ে মূলত লিউকরা পালিয়েছে। বাইবেল চুরি হতে সে খুব রেগে যায়। আর ওদিকে তো তারা 2 বার বাইবেল পড়ে ফেলেছে, কিন্তু তবুও তারা কোনো তথ্য পায় না। তারা সেই পেন্টিংয়ের ওয়ার্ডগুলোও মিলানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। সবাই টেনশন করছে তাদের কি করা উচিত। তখনই থমাস খেয়াল করে যে এগুলো তো কোনো ওয়ার্ড নয় আর না তো কোনো নাম্বার, এগুলো আসলে মিউজিক নোটস। থমাস তখন খুব সহজে তার ল্যাপটপ দিয়ে নোটসগুলোকে একটা সুরে রূপান্তর করে। শার্লেট অবাক হয়ে যায় যে তার 11 বছরের বাচ্চা একটা কোডকে ক্র্যাক করে ফেলেছে। ড্যাব তখন সে সুরটির ব্যাপারে তথ্য বের করে ফেলে, যে সুরটি আসলে ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডার্সের ব্যাপারে বানানো হয়েছিল। তারা তখন সেই 6টি ওয়ার্ডগুলোকে 7 ওয়ান্ডার্সের সাথে মিলিয়ে নেয়। তখন তারা মেইন লোকেশনটার ক্লু পেয়ে যায়, যেটা হলো পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি ইজিপ্টের পিরামিড। আর ফাউন্টেন অফ ইউথ আসলে পিরামিডের ভেতর। এটা জানতে পেরে সবাই মিলে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে অ্যাসমে প্রোটেক্টর অফ পাথের লিডার মিস্টার এল্ডারের সাথে দেখা করে। এল্ডার টেনশন করছিল, কারণ লিউকরা ক্লু খুঁজতে খুঁজতে ইজিপ্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। এল্ডার অ্যাসমেকে একটা চাবি দিয়ে দেয়। এটা দিয়ে কি হবে তা পরে জানা যাবে। অন্যদিকে লিউকের টিম পিরামিড পর্যন্ত পৌঁছে গেছে, যেখানে সে সবাইকে কাজ বুঝিয়ে দেয় যে তাদের পিরামিডের নিচে যেতে হবে, যেখানে কিছু গোপন চেম্বার রয়েছে। শার্লেট বলে তাদের সেখানের জিনিসগুলো থেকে বেঁচে থাকা উচিত, কারণ অনেক আগে তাদের বাবাও সেখানে থেকে একটা গোল্ডেন মার্কস পেয়েছিল, যেটার জন্য তিনি অনেক সুনাম অর্জন করতে পারত। তবে তিনি সেটা করেননি। তিনি মার্কসটা সেই জায়গায় রেখে দেন, কারণ কখনো কখনো কিছু জিনিস সেই জায়গা থেকে নড়ানো উচিত নয়। এখানে ওয়েন তার ভাড়া করা কিছু গুন্ডা নিয়ে এসেছে, যেন তাদের মিশনের মাঝখানে কেউ না আসে। সিকিউরিটির জন্য ওয়েন তাদের বাইরে রেখে লিউকের টিমের সাথে ভেতরে ঢুকে পড়ে। তারা তখন সিক্রেট চেম্বারে যাওয়ার দেয়াল ভেঙে একটা রাস্তা খুঁজে পায় আর সামনে গিয়ে তারা একটা অদ্ভুত রুমে পৌঁছায়, যেটার মাঝখানে নকশা করে একটা বড় পাথর রাখা ছিল। তারা সবাই পাথরটি সরানোর চেষ্টা করে, তবে এটা অনেক ওজন। শার্লেট জানে এগুলো যারা তৈরি করেছে তারা বেস্ট ইঞ্জিনিয়ার, তাই তারা এগুলো এত সহজে সরাতে পারবে না। এগুলো সরানোর কোনো সিম্পল রাস্তা নিশ্চয়ই আছে, যেটা এখানে কোথাও লুকানো হয়েছে হয়তো। তবে বাকিরা এটাকে বোম দিয়ে উড়ানোর কথা ভাবতে থাকে। তবে এই স্থানে বোম লাগালে পুরো জায়গাটা ধ্বংস হয়ে যেতে পারে। সবাই তর্ক করতে থাকে। ঠিক তখনই থমাস সেখানে ছোট ছোট এক ধরনের পিতলের ড্রামস দেখতে পায়, যেগুলো পিলারের সাথে কানেক্টেড ছিল, এক ধরনের স্পিকারের মতো। সো থমাস ড্রাম বাজাতে থাকে, যার ফলে পিলারে থাকা সব স্পিকার থেকে অনেক বড় একটি মিউজিক্যাল তরঙ্গ বাজতে শুরু করে, যেগুলো আশেপাশে থাকা লোহা এবং বিভিন্ন মেটাল সার্ফেসে আঘাত করে ভাইব্রেশন ক্রিয়েট করতে থাকে। আর যখনই ভাইব্রেশন ক্রিয়েট হয় আশেপাশের সব জায়গা নড়তে শুরু করে, আর ভাইব্রেশনের কারণেই সে বড় পাথর সরে যেতে শুরু করে। সেটা এখন এত হালকা হয়ে যায় যেন এক আঙ্গুল দিয়ে সেটা সরানো সম্ভব। অন্যদিকে বাইরে প্যাট্রিক আর ড্যাব দেখে বাইরে জামালের আর্মি চলে এসেছে, যাদের সাথে ওয়েনের গুন্ডারা লড়াই করছে। এদের খারাপ লাগে যে তাদের পুলিশ অফিসারদের মারা উচিত নয়, তাই তারা গুন্ডাদের আটকায়। তবে গুন্ডারা তাদেরই মেরে ড্যাবকে আহত করে দেয়। তখনই অ্যাসমে এসে তাদের বাঁচায়। ততক্ষণে জামাল এসে গুন্ডাদের মারতে থাকে, আর সে অ্যাসমের সাথে লিউকদের আটকাতে যায়, কারণ তারা দুই দলই চায় তাদের আটকাতে। এদিকে এরা দরজাটি খোলার পর যখন তারা নিচে পৌঁছায় তখন তারা অনেক বড় একটি খাদ দেখতে পায়। এখন এরা যদি নিচে লাফ দেয়
তাহলে নিশ্চিত মারা যাবে। কিন্তু ফাউন্টেন অফ ইউথ তো তারা নিচেই দেখতে পাচ্ছে। লিউক তখন ঘোরানোর মতো একটি পাথর দেখতে পাই, যেটা ঘোরানোর পর সেই দেয়ালগুলোর ভেতর থেকে সিঁড়ি বের হয়ে আসে। সিঁড়িগুলো দিয়ে যখন তারা নিচে নামে তখন তারা অনেক বড় একটি হোল দেখতে পায়, আর এই হোলের নিচে মূলত ঝর্ণাটি উপস্থিত ছিল। কিন্তু সেই ঝর্ণাটি বলতে গেলে একদম শুকিয়ে আছে, পানি একদম কম। শার্লেট বলে, লিউক এখানে আসতে চাইছিলে তুমি, যাও এখন যেহেতু এসেই গিয়েছো ভাগ্যটা পরীক্ষা করে নাও। ওয়েন বলে, হ্যাঁ ভাগ্য তো পরীক্ষা করতে চাই, কিন্তু তোমরা তো অনেক কষ্ট করেছো, তাহলে লিউক তুমি আগে পান করো। কিন্তু এখানে সবাই পানিগুলো খেতে ভয় পাচ্ছিল, কে জানে পানির মধ্যে কি আছে। এখন সবাই জানতে পারে ওয়েনের আসলে কোনো অসুখ নেই, সে শুরু থেকে নাটক করছিল। আসলে সে শুধু অনেকদিন বেঁচে থাকতে চায়, নিজের খ্যাতি আর সম্পদ আরও বাড়াতে চায়। এখন লিউক যেহেতু তার কথায় পানিটা পান করছিল না, তাই সে তাকে গুলি করে দেয় আর তাকে হুমকি দেয় যদি সে পানি না খায় তাহলে সে তার বোন আর থমাসকে মেরে ফেলবে। তাই না চাইতেও লিউক পানিটা পান করতে চায়, তবে তার হাত থেকে রক্তের এক ফোঁটা সেখানে পড়ে, যার ফলে সঙ্গে সঙ্গেই সেখানে পানি বাড়তে শুরু করে, আর সেই পানিগুলো লিউককে জড়িয়ে ধরে হাওয়ায় ভাসিয়ে ফেলে। এখন লিউক পানিটি পান করতে পারবে, যার ফলে লিউক তার যৌবন বহু বছর ধরে ধরে রাখতে পারবে। কিন্তু লিউক যখন সে পানিটি পান করতেই যাবে তখনই তার সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে, যেখানে সে দেখে যদি সে পানি খায় তাহলে সে পৃথিবীতে যাকে বেশি ভালোবাসে অর্থাৎ তার বোন আর ভাতিজা, তারা দুজন বিদ্ধ হয়ে মারা যাবে, আর তাদের বদলে লিউক বেঁচে থাকতে পারবে। এখন লিউক তো এমন কোনোদিনও করতে পারবে না, তাই সে পানিটা পান করে না, যদিও তার আঘাতগুলো ঠিক হয়ে যায়। ওয়েন রেগে তাকে আরও কয়েকটা গুলি করে, তবে লিউক আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। যখন সে নিচে আসে ওয়েন জিজ্ঞেস করে সে পানি কেন পান করেনি, এতে তো তার নিজেরই লাভ হতো। যাই হোক, ওয়েন এখন নিজে ভেতরে যায় আর তার হাতে একটা কাঠ বসিয়ে সেই রক্তগুলো পানিতে ফেলে, যার ফলে সে একই প্রসেসে ওয়েন সে পানিটা পান করতে পারবে। ওদিকে এসমে আর জামাল উপর থেকে সব দেখছিল। তখনই এসমে তার হাত থেকে সেই চাবিটা বের করে, যেটা এল্ডার তাকে দিয়েছিল। আসলে চাবিটার কাজ হচ্ছে যখন কেউ ফাউন্টেন অফ ইউথে পৌঁছে যাবে তখন এই চাবিটার সাহায্যে ফাউন্টেন অফ ইউথকে আজীবনের জন্য বন্ধ করা হবে। তাই এসমে চাবিটা দিয়ে সেখান থেকে একটা দরজা খুলে, যেখানে সে ফাউন্টেন অফ ইউথকে ধ্বংস করতে চলে যায়। অন্যদিকে ওয়েন দেখে যে সে পৃথিবীতে কাউকেই ভালোবাসে না, সে শুধু নিজেকেই ভালোবাসে, নিজেরই পরোয়া করে। তাই যদি সে পানি পান করে তাহলে সে বিদ্ধ হয়ে যাবে। তবে ওয়েনের লাগে অবশ্যই সে শক্তি পাবে, তাই সে অবশেষে পানিটা পান করে নেয়। কিন্তু যখনই সে পানি পান করে তখন দৃশ্যতে দেখানো অনুযায়ী পানিটার উল্টো প্রভাব পড়তে শুরু করে, অর্থাৎ ওয়েন বিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। ওদিকে এসমে ফাউন্টেন অফ ইউথকে ধ্বংস করার বেল বাজিয়ে দেয়, সবাই সেখান থেকে পালায়। ফাইনালি তারা সেই জায়গাটা ধ্বংস হওয়ার আগেই সেফলি বাইরে চলে আসে। অফিসার জামাল যেহেতু জেনে গিয়েছে লিউক কেন পেন্টিংগুলো চুরি করেছে, তাই সে লিউককে ছেড়ে দেয় আর তার সব দোষ ওয়েনের উপর চাপিয়ে দেয়, যে কিনা এখন মারা গিয়েছে। এদিকে এসমে এখন ভেতরে ভেতরে লিউককে পছন্দ করতে শুরু করেছে, আর যাওয়ার সময় সে তাকে একটা গুড বাই কিস দিয়ে দেয়। এরপর সবাই মিলে তাদের বাড়ি ফিরতে থাকে, আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে।